আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। আল্লাহ তাআলা চাইতো আজকে আমি আপনাদেরকে ডিপ্লোমা 5th সেমিস্টারের সিভিল ডিপার্টমেন্টের থিওরি অফ স্ট্রাকচারের চ্যাপ্টার 3 কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই দিব। যেখানে পুরো চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমি এখানে সংক্ষেপে তুলে ধরছি। আর বাহ্যিকভাবে কিছু কি করা হয়েছে, সংগৃহীত করা হয়েছে, এখানে কালেক্ট করে অ্যাড করা হয়েছে। দেখেন এখানে যদি খেয়াল করেন, প্রথমে আমি যেটা দিয়েছি বিমের ডিফ্লেকশন। এই পুরো চ্যাপ্টারে মোটামুটি এটা নিয়ে আলোচনা যে ডিফ্লেকশন অফ বিমের ডিফ্লেকশন নিয়ে। ডিফ্লেকশন বিষয়টা কি? ডিফ্লেকশন বিষয়টা একটা বিম আছে, বিমের উপরে যদি লোড প্রয়োগ করা হয় আমরা অনেকগুলো প্রেশার ক্রিয়েট করি না। এই ধরুন যদি বিমে কি হয়, নিউট্রাল অ্যাক্সিস কেমন যে নিরপেক্ষ একটা অক্ষ আছে যেটার মধ্যে কি টেনশন এবং কম্প্রেশন এবং টেনশন শূন্য হয়, জিরো হয়, ওখানে ওইটাকে নিউট্রাল অ্যাক্সিস। ওই নিউট্রাল অ্যাক্সিসকে একটি পরিবর্তন হয়, ওটার অবস্থানের পরিবর্তন হয়। বিমের ওপর লোড প্রয়োগের ফলে যদি বিমের নিউট্রাল অ্যাক্সিসের অবস্থান পরিবর্তন হয়, কেমন ওটার কাঠামোটা পরিবর্তন হয়, তাহলে ওটাকে বলে বিমের ডিফ্লেকশন, কেমন স্থানচ্যুতি হয়। তাহলে এদিকে দেখেন ডিফ্লেকশনের বিষয়, এদিকে দেখেন বিম ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যালি মানে ওপরে নিচে, ডিফ্লেকশনের পরে ফাঁসে সরে যায় না, ওপর থেকে নিচে নেমে যায়, কেমন ভার্টিক্যালি, কেমন ডিসপ্লেসমেন্ট মানে স্থানচ্যুতি হয়। ডিসপ্লেসমেন্ট মানে স্থানচ্যুতি। বিমের কি হয় যখন আমরা কি ডিফ্লেকশন হবে, এর ফলে বিমের ভার্টিক্যালি মানে উপর থেকে নিচের দিকে কি হবে, ঝুলে পড়বে, কেমন ডিসপ্লেসমেন্ট মানে কি স্থানচ্যুতি হবে, মানে স্থান পরিবর্তন হবে, স্থানটা ভেঙে নিচের দিকে দেবে যাবে। তাহলে এটাকে কি বলছে, বিমের ডিফ্লেকশন। তাহলে এদিকে দেখেন বিমের ডিফ্লেকশন, এখানে দেখেন একটা বিম আছে, এখানে আমাদের নিউট্রাল অ্যাক্সিস মাঝখানে কাজ করে না। নিউট্রাল অ্যাক্সিস এমন একটা সেন্টারে থাকে যেখানে কম্প্যাকশন এবং টেনশন কি থাকে, বরাবর সমান থাকে, জিরো থাকে। তাহলে এই অংশটা দেখেন, এই অংশে নেমে যেতে চাচ্ছে, এখানে লোড প্রয়োগের ফলে, প্রেসার ক্রিয়েটের ফলে এখানে কি এই অংশটা কি বলছে, অবস্থান পরিবর্তন হয়েছে, এটাকে কি বলছে ডিসপ্লেসমেন্ট। এই ডেল দ্বারা চিহ্নিত করছে ডিসপ্লেসমেন্টকে, কেমন ডিফ্লেকশনকে কি ডেল দ্বারা চিহ্নিত করছে। দেখেন এখানে ডিফ্লেকশনে অনেকগুলো ইউনিট আছে, কেমন একক আছে। ডিফ্লেকশনে একক হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার আর মিটার। কিসে প্রকাশ করা হয়? মিলিমিটার, সেন্টিমিটার আর মিটার। পার সেন্টিমিটার হইতে পারে, পার কি হইতে পারে, মিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে। দেখেন এই তিনটা বিষয় হচ্ছে কিসের, ডিফ্লেকশনের ইউনিট। টাইপ অফ ডিফ্লেকশন অন বিম, বিম কি ধরনের কি ডিফ্লেকশন হইতে পারে, কেমন স্থান কি ধরনের হইতে পারে। এখানে সিবি মানে কি ক্যান্টিলিভার বিম, আর এসএসবি মানে কি সিম্পল সাপোর্টেড বিম, আর এসএস মানে কি বলতো সিম্পল সাপোর্টেড বিম, এসএসবি মানে কি সিম্পল সাপোর্টেড বিম, আর সিবি এটা কি ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে আমাদের ডিফ্লেকশন সর্বোচ্চ ডেল ম্যাক্স, সর্বোচ্চ ডিফ্লেকশন সমান ক্যান্টিলিভারে মনে রাখতে হবে। ক্যান্টিলিভার মানে কি এক প্রান্ত আবদ্ধ আছে, আরেক প্রান্ত ওপেন ফ্রি আছে, আরেক প্রান্ত কি ফিক্সড আছে। দেখেন এরকম কাঠামোতে এরকম বিমে ডেল ম্যাক্স সর্বোচ্চ ডিফ্লেকশন কি হবে, PL3/3EI, PL3/3EI, PL3/3EI। পি কি ভাই, এখানে কি বলে প্রেসার ক্রিয়েট হচ্ছে, এল তো লেন্থ, তবে ই মানে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, কেমন। তারপর আই মানে কি, আই মানে এখানে বলা হয়েছে, দেখেন মোমেন্ট, দেখেন ই দ্বারা কি বোঝানো হয়েছে, ই দ্বারা ইলাস্টিসিটি বোঝাইছে এখানে, কেমন। আর আই হচ্ছে ইনার্শিয়া, আই হচ্ছে কি ভাই ইনার্শিয়া, কেমন মোমেন্ট অফ ইনার্শিয়া। আর ই দ্বারা ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, আই দ্বারা ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, EI। দেখেন PL3/3EI। তারপর SSB এর বেলায়, সিম্পল সাপোর্টেড বিমের বেলায়, সিম্পল সাপোর্টেড বিম কোনটা ভাই, এক প্রান্তে কি থাকবে, হিঞ্জ থাকবে, আর প্রান্তে কি রোলার থাকবে, হিঞ্জ থাকবে আর একটা রোলার থাকবে। হিঞ্জ কেমন ভাবে কাজ করে, হিঞ্জ কাজ করে রোটেট করতে পারে, কেমন রোটেট করতে পারে মানে একটু ঘুরাইতে পারে। আর আর কি আছে ভাই, হিঞ্জ থাকে আর রোলার থাকে। রোলারের কাছ থেকে রোলারকে হরিজন্টালি মানে হরিজন্টাল আনুভূমিকভাবে সরাইতে পারে, বিমকে আনুভূমিকভাবে চলাচল করাইতে পারে। এরকম সিম্পল সার্কুলার একটা বিম আছে, ওখানে আমাদের ডেল ম্যাক্স মানে কি আমাদের কি পরিমাণ ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন সর্বোচ্চ কি হবে, PL3/48EI, PL3/48EI। এবার যদি সিম্পল সাপোর্টেড বিমের যদি সমভাবে বিস্তৃত কিছু লোড থাকে, UDL, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যদি সমভাবে বিস্তৃত কিছু লোড থাকে, ডেল ম্যাক্স সর্বোচ্চ কি পরিমাণ আমাদের ডিফ্লেকশন হবে, দেখেন 5 ওমেগা L/4/384EI, 5 ওমেগা L/4/384EI।
কেমন 384 EI। ই মানে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, আই মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, আই মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। আই এর সূত্র বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা প্রয়োগ করা হয়, যেমন আয়তন রেক্টেঙ্গুলার ক্ষেত্রে BD/12 বিভিন্ন ধরনের আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া মান একটা দেয়া থাকে, কেমন মোমেন্ট অফ ইনার্শিয়া দেয়া থাকে এর মান। তারপর এদিকে দেখেন, এখানে দেখেন আপনাদের একটা চিত্র দেখানো হয়েছে, এটা একটা বিম, সাধারণ একটা বিম, ক্যান্টিলিভার বিম। এটা কি ভাই ক্যান্টিলিভার বিম, এক প্রান্ত ফিক্সড আরেক প্রান্ত ওপেন ফ্রি, কেমন ফ্রি, তাহলে এটা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে ডিফ্লেকশন একদম ওপেন, মানে যে উন্মুক্ত অংশ আছে ফ্রি, ফ্রি সাইডে কি ফ্রি পয়েন্টে কি হবে ডিফ্লেকশন সর্বোচ্চ হবে, ডিফ্লেকশন কি ম্যাক্সিমাম হবে, কেমন এখানে কিন্তু ম্যাক্সিমাম হবে না, এখানে জাস্ট মনে করেন ডিফ্লেকশন বের করলে ওয়াই বের করতে পারবো, কিন্তু একদম সর্বশেষ কি হবে ওয়াই ম্যাক্সিমাম, কেমন ওয়াই ম্যাক্সিমাম হবে। এরপরে যেখানে কি আবদ্ধ থাকে, যে অংশে ফিক্সড থাকে ক্যান্টিলিভার বিমে যে অংশ আবদ্ধ থাকে ওখানে ডিফ্লেকশন কি জিরো, নাল, কেমন কি হবে জিরো হবে। ডিফ্লেকশনের মান কি হবে জিরো, যেখানে কি হবে যে প্রান্তে কি হবে স্টার্টিং প্রান্তে যেখানে কি থাকবে, যেখানে জয়েন্ট থাকবে ওখানে কি হবে ডিফ্লেকশন ক্যান্টিলিভার বিমের বেলায় জিরো থাকবে। আর যেখানে ওপেন কেমন ফিনিশিং সেন্টারে কি থাকবে বলেন তো ডিফ্লেকশন কি ম্যাক্সিমাম থাকবে, সর্বোচ্চ থাকবে। এইসব ক্ষেত্রে ক্যান্টিলিভার ক্ষেত্রে এখানে শর্ট সূত্র ব্যবহার করতে পারেন, ওয়াই ম্যাক্স মানে সর্বোচ্চ ডিফ্লেকশন ইজ ইকুয়াল কি লিখতে পারে AM/ER। আর এ মানে কি AM, AM মানে কি মোমেন্টের এরিয়া, AM মানে কি এরিয়া অফ মোমেন্ট, মোমেন্টের এরিয়া। আর x বার মানে কি ভর কেন্দ্র সেন্ট্রয়েড, কেমন একটা অংশ আছে এটার অংশগুলো দেখেন আমি এরপরে বুঝাই দিচ্ছি। সেন্ট্রয়েড মানে কি নির্দিষ্ট একটা ভর কেন্দ্র, কেমন পুরো অংশের মধ্যে কোথায় ভর কেন্দ্রটা কোথায় পড়তেছে। এই দেখেন x বার মানে কি ভর কেন্দ্র, ই মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, কেমন মডুলাস অফ ইলাস্টিসিটি, আই মানে কি ইনার্শিয়া। তারপর এই চিত্রটা বোঝানো হয়েছে দেখেন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ বিম, সর্বোচ্চ কি পরিমাণ ডিফ্লেকশন হইতে পারে। দেখেন সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় থাকে, সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় থাকে, ম্যাক্সিমাম কোথায় থাকে দেখেন সিবি মানে কি ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমে ফ্রি ইন্ডেক্স, ফ্রি ইন মানে কি একদম সর্বশেষ প্রান্তে কি থাকে সর্বোচ্চ ডিফ্লেকশন থাকে। আর সিম্পল সাপোর্টেড বিম এসএসবি মানে কি সিম্পল সাপোর্টেড বিমের মিড স্প্যানে, সিম্পল সাপোর্টেড বিমের পুরোটা বিমের মধ্যে মাঝখানের অংশে। আর ক্যান্টিলিভার বিম মনে করেন এক প্রান্ত আবদ্ধ আরেক প্রান্ত ওপেন, এই যে প্রান্ত ওপেন এখানে থাকে ডিফ্লেকশন বেশি, মানে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখানে থাকে একদম জিরো। যে প্রান্তে জয়েন্ট থাকে ওয়ালের সাথে যে প্রান্ত জয়েন্ট থাকবে এখানে থাকবে জিরো। এবার দোনো প্রান্ত যদি ফিক্সড থাকে সিম্পল সাপোর্টেড বিম, একটা প্রান্তে কি থাকে হিঞ্জ থাকবে আর প্রান্তে কি থাকবে রোলার থাকবে, আবদ্ধ আছে, আবার থাকবে এখানে মিডে, কোথায় মিড স্প্যানে কি হবে বলতো ডিফ্লেকশনের পরিমাণ বেশি। এর এফবি মানে ফিক্সড বিম, ফিক্সড বিমের ক্ষেত্রে কি হবে মিড স্প্যানে, মিড স্প্যানে কি হবে ভাই মিড স্প্যান ডিফ্লেকশনের পরিমাণটা বেশি থাকবে। এখানে মিড স্প্যান বলতে এটা একই কথা যে এমন না, এখানে মিড স্প্যানের মধ্যে আবার ডিজাইন অনুযায়ী ডিজাইনের আকৃতিটা যদি আমাদের কাঠামো যদি একটু অন্যরকম হয়, অন্য ডিজাইন হয়, তাহলে ওটা মিড স্প্যানে না হয় কিছুটা পাশে হইতে পারে, কিছুটা পরিবর্তন হইতে পারে, কেমন এটা কিসের উপর নির্ভর করে সিম্পল সাপোর্টেড বিমের ডিজাইনের উপরে। মিড স্প্যান তো বলছি আমরা সাধারণভাবে মিড স্প্যানে পড়ে, কিন্তু ডিজাইন অনুসারে একটু পাশ কম বেশ হইতে পারে। এরপর দেখেন ফার্স্ট এরিয়া মোমেন্ট প্রিপোজিশন, সেকেন্ড এরিয়া মোমেন্ট প্রিপোজিশন। ফার্স্ট মোমেন্ট এরিয়া প্রিপোজিশন, সেকেন্ড এরিয়া মোমেন্ট প্রিপোজিশন। প্রথম ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, দ্বিতীয় ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য। প্রথম ক্ষেত্রফল এরিয়া উপপাদ্য, দ্বিতীয় ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, এই দুটো অংশ। তাহলে প্রথম ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য ফার্স্ট এরিয়া মোমেন্ট প্রিপোজিশন, এটাকে আমরা কি জানি ডেল, কি জানি ডেল থিটা, ডেল থিটা। দুইটা অংশ, একটা অংশ একটা রেখা চলে গেছে আরেকটা রেখা চলে আসছে, দুইটা বাহুর মধ্যে মাঝখানে যে কোণ হয়েছে ওই কোণটা কার সাথে সমান হবে বলতে m/ex, m/ei, m/e এর সাথে সমান হয়। m/e এর যে মান m/e এর সাথে দূরত্ব হিসাব করে যে মান হবে m/ei, m/ei কেমন m/ei এর সাথে যে হিসাব হবে dx এর যে হিসাব হবে এটার সাথে কার সাথে মিলবে ডেল থিটা, কার সাথে মিলবে ভাই ডেল থিটা। মানে দুইটা অংশ, একটা রেখা চলে গেছে আরেকটা রেখা চলে আসছে, এই দুইটা রেখার মাঝখানে সেন্ট্রয়েডে যে কোণ উৎপন্ন হবে এই কোণের সাথে কার সাথে মিলবে m/ei, m/ei। দেখেন এটা কি বুঝেছে ইন্টিগ্রেশন, কেমন সমাকলন করছে, সমাকলন কেন করছে dx। এখানে এখন d কখন ব্যবহার করা হয়, d যখন ব্যবহার করে ক্ষুদ্রতম অংশের জন্য, কিসের জন্য ক্ষুদ্রতম অংশের জন্য। ডিফ্লেকশন কিন্তু বেশি পরিমাণ হবে যেমন না, আমাদের প্রত্যেকটা কাঠামোতে প্রতিনিয়ত ডিফ্লেকশন হচ্ছে, ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে, একসাথে একটা কাঠামো পুরো ভেঙে পড়ে না, আস্তে 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 ডিফ্লেকশন হইতে থাকে, আস্তে 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 কি ডিফ্লেকশন হইতে থাকে।
ডিফ্লেকশন যদি চিন্তা করি আমরা, ডিফ্লেকশন একটা উদাহরণ হতে পারে, এদিকে দেখেন তো একটা ফিক্সড বিম, এই দেখেন এটা মনে করেন একটা পুরোটা বিম, এক প্রান্তে আমরা আবদ্ধ করে দিচ্ছি, আরেক প্রান্তে আবদ্ধ করে দিচ্ছি, ফিক্সড বিম। এন্ড দুই পাশে তো যদি ভর দিই, সেন্টারেও মনে করেন একটা ভর কাজ করতেছে, এই মাঝখানে একটা ভর কাজ করতেছে, আস্তে আস্তে এটা কোথায় ডেবে যাবে, একদম নিচের দিকে কি হবে, ডেবে যেতে যাবে। দেখছেন, তাহলে সিম্পল সাপোর্টেড বিমের ডিফ্লেকশন কোথায় বলছে, একদম সর্বোচ্চ নিচে। আর ক্যান্টিলিভার বিম, এটা একটা ক্যান্টিলিভার বিম, এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত ওপেন। তাহলে এখানে যদি আমরা বল দিই তাহলে কোন দিকে আগে বাঁকতেছে, এখানে কিন্তু জিরো পরিমাণ, এখানে বাঁকার পরিমাণ, এখানে স্থানচ্যুতি ডিফ্লেকশন কি হবে, জিরো। যেখানে ফিক্সড আছে ওখানে জিরো, আর যে প্রান্তে ফিক্সড নাই, যে প্রান্তে ওপেন আছে, এই প্রান্তে যদি আমরা একটু বল দিই, এদিকে একটা ডেবে যেতে যাবে। তাহলে সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায়, ওপেন সাইডে। আর যেখানে ফিক্সড আছে ওখানে সর্বনিম্ন কেমন, একদম জিরো, ওখানে একদম জিরো। তারপর এটা তো বোঝানো হয়েছে, দেখেন তো প্রথম এরিয়া মোমেন্ট উপপাদ্য, দ্বিতীয় এরিয়া মোমেন্ট উপপাদ্য, এই দুইটা দেখেন তো ডেল থিটা, মানে কি একটা থিটা, একটা রেখা আরেকটা রেখা, দুটোটা রেখার মধ্যে যে কোণ উৎপন্ন করছে, এটা কার সাথে, এটা সমান কি হবে, m/ei, m/ei এর যে হিসাব, এই দুটোটা কোণের একই হিসাব, দুটোটা রেখা মিলে যে কোণ উৎপন্ন করবে, কোণটা একই হিসাব। এর সূত্র এটা মুখস্থ করে নেবেন, ক্ষেত্র বিশ্লেষণ ব্যবহার আছে। তারপর দেখেন দ্বিতীয় ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, এটার বেলা t/a, b/a মানে a বিন্দুর সাপেক্ষে b কে ট্যানজেন্ট, a বিন্দুর সাপেক্ষে b কে হিসাব করব, a বিন্দুর সাপেক্ষে b কে যখন আমরা হিসাব করব, এটা কার সমান হবে, m/ei x dx, m/ei x dx, m/ei x এর যে হিসাব, এটার সাথে কি a বিন্দুর সাপেক্ষে b বিন্দুকে যে হিসাব করব, এটার সাথে সমান হবে। এটাই বলছে t/a is equal to integration m/ei x dx। বুঝে আসছে, dx কেন, x এর পরিমাণ এত পরিমাণ ক্ষুদ্র যে এটাতে d ব্যবহার করা হয়েছে। কেমন, দেখেন বিষয়টা বুঝে আসে নাকি, বুঝে আসলে কষ্ট করে ভাই নোট করে ফেলেন, অনেক কষ্ট করে আমি কালেক্ট করছি, সুন্দর করে আপনাদের গোছাই দিয়েছি। এরপরে দেখেন মেথড অফ ক্যালকুলেটিং বিম ডিফ্লেকশন, মেথড অফ ক্যালকুলেটিং বিম ডিফ্লেকশন, মানে বিম যে ডিফ্লেকশন হয়, বিমটা যে আমাদের ভেঙে যাইতে চাই, মানে একদম সরে যাইতে চাই, বিমটা সরে যাইতে চাই, একটা বিম সরে যাইতে চাই, এটা কি পরিমাণ হয়েছে, এগুলো এটা ক্যালকুলেট করব, হিসাব নিকাশ করব, কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ সরছে, কি পরিমাণ ভাঙছে, কি পরিমাণ ক্র্যাক হয়েছে, এগুলো সবগুলো হিসাব করব। কিভাবে হিসাব করবে, এগুলো কয়েকটা পদ্ধতি আছে, মেইনলি আমরা 6টা পয়েন্ট আছে, 6টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি, 6টা পদ্ধতি আছে। একটা কি আছে, ডাবল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন একটা আছে, ডাবল ইন্টিগ্রেশন। তারপরে মেকানিস কেমন লেস মেকানিস, তার মোমেন্ট এরিয়া, আরেকটা কি আছে, মোমেন্ট এরিয়া কনজুগেট বিম, আরেকটা আছে কনজুগেট বিম, একটা আছে এনার্জি, একটা আছে কি এনার্জি, কস্টিক লিয়ানোস কি বলছে, থার্মস, কেমন থার্মস, এদিকে দেখেন থার্মস। তারপরে ডাবল ইন্টিগ্রেটিং, কয়টা আছে, কি বলছে, মেথড কয়টা আছে, বিমের ডিফ্লেকশন আমরা কি পরিমাপ করব, কয়টা পদ্ধতিতে করা যেতে পারে, মেইনলি আমাদের 6টা, মেইনলি কয়টা আছে, আনুষঙ্গিক ভাই আরো সহজ, একদম সহজে করার জন্য কত হিসাব নিকাশ আছে, ওগুলো না, আনুষঙ্গিক একদম শর্টকাট টেকনিক ওগুলো না, মেইনলি আমাদের 6টা আছে। ডাবল ইন্টিগ্রেটিং এর সূত্র কি জানি আমরা, এটা কি জানি, ei is equal d square y by dx square is equal m, ei d square x by d square y by dx square is equal m। দেখেন ei এখানে কি বলছে, ei is equal d square y by dx square is equal m, এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেটিং সূত্র, এই অনুযায়ী আমরা এটা পাইতে পারি। এরপরে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি সহজেই পাই যাব কি পরিমাণ বিমের ডিফ্লেকশন হয়েছে। ওই পদ্ধতি না করে যে এরপরে মেকানিসের সূত্র, আমরা মেকানিসের অনেকগুলো মেথড আছে, সবগুলো 6টা পদ্ধতির শেষে কিন্তু মেথড লাগানো আছে, মেথডগুলো আমি সহজে লিখে দেই কারণ এগুলো একটু শর্ট করে রাখছি। মেকানিস কি বলছে দেখেন তো, এই যে মেকানিস ডাবল ডিফ্লেকশন, বিমের ডিফ্লেকশন করতে পাবে, মেকানিস কি বলছে, বিমের ডিফ্লেকশন করতে পাবে মেকানিসের নিয়ম, মেথডের মধ্যে কি বলছে, পয়েন্ট লোড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে কি পয়েন্ট লোড কি মানে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা লোড কাজ করছে আর সমবায় বিস্তৃত লোড কাজ করছে, এই দুইটা থেকে আমরা কি পাবো, বিমের ডিফ্লেকশনটা পাবো।
কি পরিমাণ চাপ দিছে আর কতগুলো সমপরিমাণ বিস্তৃত বল কাজ করছে, সমপরিমাণ কে বল কাজ করছে, সমপরিমাণ বিস্তৃত লোড। এই দুইটা পয়েন্ট লোড আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই দুইটার থেকে ফ্রম কি থেকে না, এই দুইটা থেকে আমরা কি পাবো, মেকানিক্সের নিয়ম অনুযায়ী বিমের ডিফ্লেকশন পেয়ে যাবো। বুঝে আসছে ভাই? এরপরে কনজিউগেট বিম থেকে আমরা কি পাবো, কনজিউগেট বিম থেকে কনজিউগেট বিম থেকে আমরা কি পাবো, কনজুগেট বিম মেথড। এই পদ্ধতি থেকে আমরা কি পাবো, ডেল পাবো এবং কি থিটা পাবো। ডেল মানে কি ডিফ্লেকশন, আর থিটা মানে কি এখানে স্লোপ মানে কি ঢাল। কেমন? তাহলে কনজুগেটের আমরা বিম মেথড থেকে কি পাবো, আমরা কি ডিফ্লেকশন পাবো এবং স্লোপের মানটা পাবো। এরপর এনার্জি মেথড, আরেকটা আছে এনার্জি মেথড থেকে আমরা কি পাবো, স্ট্রেন এনার্জি মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, ওটা থেকে স্ট্রেন এনার্জি থেকে আমরা কি ডিফ্লেকশন পাবো। এনার্জি মেথড যদি অ্যাপ্লাই করি, স্ট্রেন এনার্জি থেকে আমরা কি ডিফ্লেকশন পাবো, স্ট্রেন এনার্জি থেকে আমরা কি ডিফ্লেকশন পাবো। এরপরে কস্টিক লিয়ানর্স কি বলছে, টার্মস। এটা থেকে কি পাবো, টাফ কি পাবো, ডিফ্লেকশন। মানে কঠিন পর্যায়ে যে ডিফ্লেকশন ঘটে, ডিফ্লেকশন যেখানে কি হয়, ডিফ্লেকশন যেখানে কি হার্ড নিয়ে টাফ পর্যায়ে চলে যায়, কেমন একদম কঠিন পর্যায়ে চলে যায়, ওই ক্ষেত্রে আমরা এই 6 নাম্বার মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। কেমন? কি বলছে, কস্টিক লিওনার্স কি বলছে, থার্মস। কেমন? থার্ম, এটা কি টাফ ডিফ্লেকশনের বেলায় এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে দেখেন তো মানে কি এরিয়া থেকে আমরা এরিয়া টু এক্স বার মানে কি ভর কেন্দ্র। দেন উপরে পদ্ধতিগুলো আপনারা তুলে নেন। এরপর এরিয়া থেকে ভর কেন্দ্র এগুলো বুঝে আসলে আমাদের ম্যাথগুলো সলভ করে একদম সহজ হয়ে যাবে। কারণ ভাই এদিকে দেখেন, এরিয়া থেকে আমরা যদি এক্স বার বের করি, এরিয়া থেকে সেন্ট্রয়েড, এরিয়া টু সেন্ট্রয়েড মানে কি ক্ষেত্রফল থেকে যদি আমরা ভর কেন্দ্র বের করি, এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। 1 2 3 4 5 এই পাঁচটা কাঠামো আছে, 1 2 3 4 5, এই 5টা কাঠামো। দেখেন তো এখানে আমাদের ক্ষেত্রফল থেকে মাঝখানে সেন্ট্রয়েড কোনটা। এখানে যে আমরা সাধারণ একটা ত্রিভুজ দেখি, ট্রায়াঙ্গেল, আমরা সিম্পল একটা ট্রায়াঙ্গেল দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, a is equal 1/2 into AB, a is equal half AB, ভূমি গুণন উচ্চতা a is equal half AB, এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল। সাধারণ ত্রিভুজের আমরা কি এখান থেকে সর্বোচ্চ অংশ থেকে, কেমন এদিকে কি সর্বোচ্চ অংশ থেকে কত হবে, সেন্ট্রয়েড কত হবে 1/3, আর কেমন সর্বনিম্ন অংশ থেকে 2/3, কেমন 2/3 ইনটু বি না বলে অনেক জায়গায় এলো বলতেছে, আমাদের অনেকে লেন্থ বলতেছে, লেন্থ না বলে আমরা বেস বললে হয়। বি মানে কি বেস, লেন্থ না বলে বেস বলে এটা বেশি মানে, অনেকে লেন্থ বলে, এটা বেস বলে বেশ সুন্দর দেখায়। 1/3 বেস, আর এই পাশে যদি ক্ষুদ্রতম অংশ থেকে হিসাব করি, এই পাশ থেকে হিসাব করলে সেন্ট্রয়েড, কোথায় পড়বে, 1/3b এখানে পড়বে, আর এই পাশ থেকে হিসাব করলে কত, 2/3b। তাহলে এটাকে যদি আমরা কয় ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ করলে আমাদের এখানে মধ্যে এই পাশ থেকে যদি হিসাব করি, বৃহত্তম অংশ থেকে যদি হিসাব করে, সেন্ট্রয়েড কোথায় পড়বে, এই 1 ভাগ নেওয়ার পরে এখানে সেন্ট্রয়েড পড়বে, আর এই পাশ থেকে যদি হিসাব করে 1 ভাগ 2 ভাগ নেওয়ার পরে এই অংশের সেন্ট্রয়েড পড়বে। তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ নেওয়ার পরে সেন্ট্রয়েড পাবো, আর এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ নিলে কি সেন্ট্রয়েড পাবো। বৃহত্তম অংশ থেকে 1/3 ইনটু কি বেস, আর এখানে কি হবে, এই পাশ থেকে কি হবে 2/, ক্ষুদ্রতম অংশ থেকে কি হবে, লেস দ্যান থেকে 2/3 ইনটু বেস, এটা তো গেছে। এরপর কার্ভ আকারে হইলে, কেমন কার্ভ আকারে কিসের ক্ষেত্রে, ত্রিভুজে যদি অতিভুজ থাকে, কেমন অতিভুজ আমাদের কার্ভ হয়, কি হয়, পোলার কার্ভ, অনেকগুলো কার্ভ আছে না, পোলার কার্ভ, এমনি কার্ভ। এই কার্ভ হইলে, সাধারণ কার্ভ আকারে হইলে, কেমন উত্তলাকার কার্ভ হইলে, মূল কথা হচ্ছে ভাই উত্তলাকার কার্ভ হইলে, অতিভুজটা যদি উত্তলাকারে কার্ভ হয়, উত্তর আকারে ঘুরে, তাই এটা আমরা ক্ষেত্রফল কি জানি, a is equal 2/3 bs, ভূমি গুণন উচ্চতা, বেস ইনটু হাইট, 2/3 বেস ইনটু হাইট, a is equal 2/3 bs, বেস ইনটু হাইট। তাহলে এটা বেস ইনটু হাইট, তাহলে এখানে আমাদের সেন্ট্রয়েড কোনটা পাবো, কয়টা পাবো, দেখেন তো এটা কয় ভাগ করছি, 8 ভাগ করছি। দেখেন এখানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভাগ করছে। এই বৃহত্তম অংশ থেকে 1 2 3 এইখানে পাবো সেন্ট্রয়েড, আর ক্ষুদ্রতম অংশ থেকে যদি আসি, লেস দেন থেকে যদি আসি, 1 2 3 4 5, 5টা ঘর ফেলানোর পরে আমরা কি ভর কেন্দ্র পাবো। কেমন এরকম উত্তরাকারে, অতিভুজটা যদি উত্তরাকারে হয়
এজ ইকুয়াল আমরা কি জানি 2/3 এরপর আমরা কি বৃহত্তম অংশ থেকে যদি ভর কেন্দ্র পাইতে চাই 3/8 ইন্টু বেস, তারপর ক্ষুদ্রতম অংশ থেকে ভর কেন্দ্র পাইতে চাই 5/8 ইন্টু বেস। বুঝে আসছে ভাই? এরপর যদি উত্তলাকার না হয় অবতলাকার হয়, অতিভুজটা যদি কিছুটা অবতলাকার, আমরা কার্ভ করছিলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি, কার্ভ অনেক ধরনের আছে না, এইসব ক্ষেত্রে দেখেন সাধারণত যে অবতলাকারে, সাধারণ যে সিম্পল অবতলাকারে হবে, পোলার কার্ভ হবে। এক্ষেত্রে আমাদের কি জানি, সূত্র কি জানি, as equal 1/3 bh, as equal 1/3 bh। এবার as equal 1/3 bh এটা ক্ষেত্রফলের সূত্র, এটা কেন বলছে বলেন তো? আমরা এখানে দেখেন তো as equal 1/3 bh, as equal 1/3 bh, দেখেন তো এটাকে যদি আমরা 8 ভাগ করি, বৃহত্তম অংশ থেকে আমরা সেন্ট্রয়েড পেলে 3/8b, কি হইতে হবে 3/8b, আর ক্ষুদ্রতম অংশ থেকে যদি আমরা সেন্ট্রয়েড পাইতে চাই 5/8b, এটাকে 8 ভাগ করলে যদি বৃহত্তম অংশ থেকে 3 ভাগ যাওয়ার পরে কি সেন্ট্রয়েড পাবো, 8 ভাগ করার পরে ক্ষুদ্রতম অংশ থেকে যে 5 ভাগ আসে, 8 ভাগের মধ্যে 5 ভাগ আসে, তাহলে সেন্ট্রয়েড পাবো। দেখেন তো এটা যে 1/3 কেন হচ্ছে এটা দেখেন তো ভাই, এটা এতটুকু করলে আমাদের কি হয় বলেন তো, এটা রেক্ট্যাঙ্গুলার হয় না, তারপরে এখানে আরেক ভাগ হইতে পারে না, দেখেন তো কেমন, এখানে এক ভাগ হয় না, বুঝতে আসছে? তাহলে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এই তিনটা অংশ মিলে ক্ষেত্রফল। তাহলে রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে কি বিএস ভূমি গুণন উচ্চতা না, ভূমি গুণন উচ্চতা, ট্রিকটা বুঝেন, ভূমি গুণন উচ্চতা। আর এইখানের মধ্যে কি, এটা যেহেতু অবতল আকারে, এখানে ভূমি গুণন উচ্চতা কয় ভাগ হয়েছে, শুধু এক ভাগ আছে, 3 ভাগের মধ্যে এক ভাগ, তাহলে 1/3 না। বুঝছেন ক্ষেত্রফলটা করতে আসছে, as equal 1/3 bs, বুঝে আসছে ভাই? তাহলে এটা সেন্ট্রয়েড মানে কি, বৃহত্তম অংশ থেকে 3/8b আর ক্ষুদ্রতম অংশ থেকে 5/8b। আর এটা যদি কার্ভটা যদি আরো ভিতরের দিকে হয়, কেমন অবতল তো হয়েছে, এতক্ষণ ছিল হালকা অবতল, এখন হয়েছে বেশি অবতল, কেমন এটা মনে করে এরকম ত্রিভুজটা, এটা এখন বেশি অবতল, আগে ছিল হালকা, এখন চলে গেছে বেশি। কার্ভটা যদি বেশি ভিতরে ঢুকে ক্ষেত্রফল কি জানে 1/4 bs, মানে এখানে কয়টা হয়েছে দেখেন তো, এটা যদি একটা কি ধরি, রেক্ট্যাঙ্গুলার ধরি, কেমন, এই দেখেন এখানে একটা অংশ, এখানে একটা অংশ, তাহলে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, এই চারটা মিলে হয় আমাদের পুরোপুরি রেক্ট্যাঙ্গেল, পুরোপুরি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র এখানে কয়টা অংশ দেওয়া আছে, শুধু একটা অংশ না, তার জন্য 1/4 bs। bs মানে কি, ভূমি গুণ উচ্চতা রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমি গুণ উচ্চতা থেকে কয় ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ নিলে আমাদের কি এই একদম ভিতরের অংশ যে ত্রিভুজটা ট্রায়াঙ্গেল পাবো, এটাই হচ্ছে এটা ক্ষেত্রফল, as equal 1/4 bs। বুঝে আসছে ভাই? এখানে সেন্ট্রয়েড, এটাকে যদি কয় ভাগ করি, 5 ভাগ করে প্রথম থেকে 1 ভাগ নেওয়ার পরে সেন্ট্রয়েড পাবো। আর এখানে দেখেন অনেক সরু হওয়ার কারণে এর পাশে একটু বেশি ছাদ দিছে, তাহলে এখানে কি 4/5b, কেমন 4/5 ইন্টু b। তারপর এই ক্ষেত্রে দেখেন তো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কেমন, এটা তো পুরোপুরি রেক্ট্যাঙ্গুলার আছে, তাহলে ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি আছে যদি 10 থেকে 5 পর্যন্ত যাইলে আমরা কি সেন্ট্রয়েড পাই যাবো না, এটা যদি 10 হয়, টোটাল যদি 10 হয়, আমরা 5 যাওয়ার পরে সেন্ট্রয়েড পাই যাবো না, এখানে সেন্ট্রয়েড পাই যাবো না, এটাই বলছে b/2। এটা কি বলছে ভাই, b/2, কি বলছে b/2, বুঝে আসছে ভাই, b/2। তাহলে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে b/2, সেন্ট্রয়েডের ক্ষেত্রে কেমন ক্ষেত্রফল কি জানি b ইন্টু d, কেমন বেস ইন্টু ডিস্টেন্স, মানে দূরত্বটা। তারপর এদের নাম হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড। কি পদ্ধতিটা এখানে আমরা পদ্ধতি করছি না, কেমন ক্যালকুলেট বিমের ডিফ্লেকশন ক্যালকুলেটের জন্য অনেকগুলো মেথড করছি না, 6টা টাইপস করছি না, মেইনলি 6টা টাইপস। এর মধ্যে সব বেশি ব্যবহৃত হয় মোমেন্ট এরিয়া মেথড। মোমেন্ট এরিয়া মেথডের মধ্যে কয়টা ধাপ আছে দেখেন, ধাপগুলো একটু খেয়াল করেন। কি বলছে, ইলাস্টিক কার্ভ, কি বের করতে হবে প্রথমে, ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক মানে কি, একটু ডেবে যায়, কেমন কি পরিমাণ ডেবে গেছে, এটা ইলাস্টিক কার্ভ, এটা বের করতে হবে। মোমেন্ট এরিয়া মেথডে আমাদের প্রথমে ইলাস্টিক কার্ভ বের করতে হবে, রিঅ্যাকশন ফোর্স, এরপরে যে পরিমাণ রিঅ্যাকশন দিচ্ছে, আমরা তো ওখান থেকে বল দিচ্ছি, চাপাইয়া দিচ্ছি, এটার ইফেক্ট করে কি পরিমাণ রিঅ্যাকশন দিচ্ছে, বল দিচ্ছে কি পরিমাণ রিঅ্যাকশন দিচ্ছে, এই রিঅ্যাকশনের মানটা বের করতে হবে, বুঝে আসছে ভাই? এরপরে দেখেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হবে। এরপরে কি বলতে হবে, থিটা এবং কি ডেল মার্ক করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। 4 নাম্বার ধাপ কি আমাদের, স্লোপ আর কি ডিফ্লেকশন আমাদের কি করতে হবে, মার্ক করতে হবে। এরপর ফার্স্ট এরিয়া মোমেন্ট, সেকেন্ড এরিয়া মোমেন্ট, প্রথম ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, দ্বিতীয় ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, প্রথম ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য, দ্বিতীয় ক্ষেত্রফল মোমেন্ট উপপাদ্য। এই দুটো অংশ, প্রথম ফার্স্ট থেকে আমরা কি পাবো, স্লোপ পাবো, থিটার মান পাবো। সেকেন্ড এরিয়া মোমেন্ট থেকে কি পাবো, ডিফ্লেকশন ডেল পাবো। ফার্স্ট থেকে কি পাবো, স্লোপ পাবো, সেকেন্ড থেকে কি পাবো, ডিফ্লেকশন পাবো, ডেল পাবো। ফার্স্ট থেকে থিটা পাবো, সেকেন্ড থেকে ডেল পাবো, ফার্স্ট থেকে থিটা পাবো, সেকেন্ড থেকে ডিফ্লেকশন পাবো।
ডিফ্লেকশন মানে ডেল পাবো, ফার্স্ট এরিয়া মোমেন্ট থেকে থিটা পাবো, স্লোপ পাবো, কেমন স্লোপ, আর সেকেন্ড এরিয়া মোমেন্ট থেকে কি পাবো, ডিফ্লেকশন পাবো, কেমন ডেল পাবো। এরপর একদম সর্বশেষ আজকে ব্যান্ডিং মোমেন্টের ক্ষেত্রফল বের করতে হবে আর ভর কেন্দ্র, এর দ্বারা এরিয়া বের করতে হবে, আর এক্স বার দ্বারা আমাদেরকে ভর কেন্দ্র সেন্ট্রয়েড বের করতে হবে। বুঝে আসছে ভাই? দেখেন ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমাদের এরিয়া বের করতে হবে এবং সেন্ট্রয়েড ভর কেন্দ্র এক্স বার এটাই বের করতে হবে। দেখেন ভাই বুঝে আসছে নাকি? বিষয়গুলো সহজে আপনাদেরকে তুলে ধরছি। ঠিক আছে ভাই, একটু সবাই ভালো মতো দেখেন, এগুলো নোট আকারে করে নেন, ভবিষ্যতে আপনাদের জন্য কাজে আসবে। অধ্যায়টা ইজিলি সুন্দর মতো একদম বুঝে বুঝে করার জন্য এগুলো উপকার আসবে আপনাদের। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।